ডাকতে হবে না আমায়, আমি এসেছি। ধূসরের গলার আওয়াজ শুনে ইচ্ছে মাথা তুলে ধূসরের দিকে তাকাতেই যেন মুহূর্তটা থমকে যায়। সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভিজে। অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়ছে তার চারিপাশে, পানির ফোঁটা গড়িয়ে পড়ছে চুলের আগা থেকে, ভিজিয়ে দিচ্ছে সাদা শার্টের কলার। নিখুঁত ব্ল্যাক প্যান্টের সাথে ধূসরের ব্যক্তিত্ব যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠছে। ইচ্ছে অপলক তাকিয়ে থাকে, চোখ সরিয়ে নেওয়ার কথা ভুলে যায় এক মুহূর্তের জন্য। ধূসরের সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি, ভিজে চুলের আনমনা ভাব, সব মিলিয়ে যেন তার চারিপাশের পরিবেশটাই বদলে গেছে। বাস্তবে ফিরে আসে ঈশিতার কনুয়ের হালকা ধাক্কায়। ইচ্ছে একটু চমকে উঠে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি, কিন্তু বুকের গভীরে হালকা ঢেউ খেলে যায়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, যা একবার এসে লাগলে আর ফিরে যেতে চায় না। ধূসর সরাসরি এসে ইচ্ছের পাশে বসে পড়ে, যেন এটাই স্বাভাবিক, যেন এখানে বসার অধিকার শুধু তারই আছে। একদম নির্লিপ্ত ভঙ্গিতে খাবার তুলে নেয় নিজের প্লেটে, যেন কিছুই হয়নি। ইচ্ছে নিজের জন্য খাবার নিতে হাত বাড়াতেই ধূসর হালকা হাসে, চোখের গভীরে এক অন্যরকম দৃঢ়তা, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমাকে খেতে হবে না কষ্ট করে, আমি খাইয়ে দেবো, তুমি চুপচাপ খাবি শুধু। ইচ্ছে চমকে উঠে এক মুহূর্তে থমকে যায়। সবাই টেবিলে অবাক চোখে, অনু অর্ণব তাকালেও বাকিরা স্বাভাবিক। ইচ্ছে হালকা প্রতিবাদ জানায়, আমি নিজে খেতে ধূসর ভ্রু কুচকে তাকায়, যেন তার কথার বাইরে কিছু হলে সেটা সে মেনে নেবে না। আমি কি বললাম শোনোনি? ইচ্ছে এবার আর কিছু বলে না, হার মানতে হয় ধূসরের কাছে, কারণ সে জানে ধূসর যখন কিছু ঠিক করে নেয় তখন তাকে আটকানো অসম্ভব। ধীরে ধীরে ধূসর নিজের হাতে খাবার তুলে ধরে ইচ্ছের মুখের দিকে এগিয়ে দেয়। ইচ্ছে এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু ধূসরের দৃষ্টির সামনে সেটাও যেন গলে যায়। মীরা রাগে ফুঁসে ওঠে, চোখের সামনে ধূসর অন্য কাউকে এতটা যত্ন করছে, এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের চোটে হাতের কাঁটা চামচ সজোরে আঘাত করে টেবিলে। শব্দটা এতটা তীব্র ছিল যে আশেপাশে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর মীরা কটমট করে ধূসরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে খাইয়ে দিতে হবে কেন ধূসর? ও কি ছোট বাচ্চা? ধূসর কোনো উত্তর দেয় না, কেবল শান্ত চোখে তাকিয়ে থাকে, যেন মীরার কথা তার কানে পৌঁছায়নি। সে আবার ইচ্ছের দিকে ফিরে মনোযোগ দেয়, যেন পুরো দুনিয়ায় অন্য কারো অস্তিত্বই নেই। মীরার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে থাকে। মীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাহসিন বিরক্ত গলায় বলে ওঠে, ও অসুস্থ মীরা, তুই জানিস না? তাহসিনের কণ্ঠে দৃঢ়তা ছিল, সঙ্গে একরকম সতর্ক বার্তাও। চুপচাপ খেতে বস, সিন ক্রিয়েট করিস না। টেবিলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, কিন্তু ধূসর নির্লিপ্ত। নিজের হাতে আবারও ইচ্ছের মুখের সামনে খাবার তুলে ধরে, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার খাওয়া শেষ করো ঘুরি। ইচ্ছে লজ্জা আর কিছু বলে না, শুধু চুপচাপ মুখে খাবার নেয়। টেবিলের অন্য প্রান্তে বসে থাকা মীরা হাতের আঙ্গুল ক্রমাগত মুষ্টিবদ্ধ হয়ে আসে, আর চোখের গভীরে অজানা এক জ্বালা দাউ দাউ করে জ্বলতে থাকে। রাতের পরিবেশ আজ অন্যরকম, হালকা ঠান্ডা হাওয়া বইছে, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গেছে লনের পার্টির সুরেলা মিউজিক। আলো আধারির মাঝে রিসোর্টের বাহিরটা যেন ঝলমলে এক স্বপ্নরাজ্য হয়ে উঠেছে। তাহসিন নিজের রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়, দূর থেকে পার্টির ঝলমলে আলো দেখছে। পাশের ঘর থেকে তৃণ আর তুণ্যের হাসির শব্দ শোনা যায়, ওরা নিশ্চয়ই নিজেদের পোশাক নিয়ে মজা করছে। ইচ্ছে চুপচাপ বসে আছে, চোখের সামনে লাল গাউনটা, হাত দিয়ে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখলো, যেন কোনো স্বপ্নের স্পর্শ। এত সুন্দর পোশাক, এত নিখুঁত কারুকাজ, কিন্তু এটা। খাবার খেয়ে রুমে ফিরে আসার পর তার চোখ পড়েছিল দরজার সামনে রাখা ছোট পার্সেলটার দিকে। প্রথমে ভেবেছিল হয়তো ঈশিতা বা অনু মজা করছে, কিন্তু যখন খুললো তখন সমস্ত চিন্তা হারিয়ে গেল। পার্সেলের ভিতর গাউনটা ছাড়াও ছিল একটা ছোট্ট চিরকুট। পরে এসো, আমি অপেক্ষা করব তোমার পার্টনার হিসেবে। আর পাশে ছোট করে একটা নাম লেখা ধূসর। ইচ্ছে স্তব্ধ হয়ে বসে থাকে। ধূসর ভাই, এটা সে দিল কেন? আমার জন্য কেন এমন কিছু করবে? মাথার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ধূসর ভাই কি সত্যি আমার জন্য অপেক্ষা করছে? গাউনটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ায় ইচ্ছে, নিজেকে কল্পনা করার চেষ্টা করে, যদি সে এটা পড়ে যায়, ধূসর কি সত্যি তাকে দেখার অপেক্ষায় আছে? ইচ্ছের বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যায়। কি করবে সে? যাবে নাকি চুপচাপ রুমেই থাকবে? বাইরের লনে আজ এক ভিন্ন আমেজ। রিসোর্টের আলোগুলো নরম আলো ছড়াচ্ছে, আর মৃদু সুরের মিউজিক পুরো পরিবেশকে আরো রোমান্টিক করে তুলেছে। ধূসর দাঁড়িয়ে আছে, কালো সুটে, যেন ঠিক আগুনে গড়া কোনো নিখুঁত মূর্তি। তার চোখে এক ধরনের দৃঢ়তা, ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ত অভিব্যক্তি। যদিও আশেপাশে অনেকেই আছে, তবুও সে যেন কারো অপেক্ষায়। তার চোখে মাঝে মাঝে লনের গেটের দিকে চলে যায়। পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, তৃণ, তূর্ণ। তরুণদের এই দলটিও আজ কালো স্যুট পরে এসেছে, সবাইকে চমৎকার লাগছে। তবে 27 বছরের ধূসরকে যেন বাকিদের চেয়ে একটু আলাদা লাগে। একটা নির্জলা আকর্ষণ আছে তার মধ্যে, যা তাকে সবার মধ্যে থেকে আলাদা করে তোলে।
অন্যদিকে মীরা, অনু আর তাহসিন বসে বসে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে, তবে মীরার চোখ মাঝে মাঝে ধূসরের দিকে চলে যায়, যেন কিছু ভাবছে, কিছু বলার ইচ্ছে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তবে এখনো ঈশিতার ইচ্ছে আসেনি। সবাই একে অপরের সঙ্গে মিশে থাকলেও ধূসর যেন একটু চুপচাপ অপেক্ষমান। চোখ একবার ঘড়ির দিকে যায়, একবার গেটের দিকে। কি আসবে ইচ্ছে সেই লাল গাউনে? তৃণ একটু হেসে ধূসরের কাঁধে চাপড় দিয়ে বলে, মামার চোখ ঘোরাও, সামনে যা আছে সেটা দেখে কি নিজেকে কন্ট্রোল রাখতে পারবে? ধূসর এবার চোখ তুলে, তার চোখ সরাসরি গিয়ে পড়ে হালকা বাতাসে দুলতে থাকা লাল গাউনের মেয়েটার উপর। ইচ্ছে। ধূসরের নিঃশ্বাস এক সেকেন্ডের জন্য আটকে যায়। বক্ষপিঞ্জরে হৃদযন্ত্রটা বেসামাল আজকে জোরে জোরে বিট করছে। লাল গাউনটা যেন ইচ্ছের জন্যই তৈরি হয়েছে। নরম কাপড় তার শরীরের গড়ন মোলায়েমভাবে জড়িয়ে আছে, যেন কোনো শিল্পী নিখুঁতভাবে তুলির আঁচড়ে একে তৈরি করেছে। হাঁটু সমান খোলা চুল বাতাসে উঠছে, চোখ দুটো বড় আর কেমন জানি স্বপ্নময়। মেয়েটাকে দেখতে এখন সত্যি পুতুলের মতো লাগছে, যেন কোনো রাজকন্যা স্বপ্ন থেকে বাস্তবে নেমে এসেছে। ধূসর নিজের চোয়াল শক্ত করে, কন্ট্রোল হারানোর প্রশ্নই আসে না, কিন্তু হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগে। তার হাতের আঙ্গুল কাঁপে না, মুখের এক্সপ্রেশন বদলায় না, কিন্তু বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। তৃণ পাশে দাঁড়িয়ে হাসছে। বলেছিলাম না সামলাতে পারবি না? ধূসর একদম ধীরস্বরে বলে। চুপ করো। ধূসর ইচ্ছের দিকে ধীর পায়ে এগিয়ে আসে, চোখ দুটো গভীর আর অদ্ভুত এক দৃষ্টিতে ঝলসে উঠছে। ইচ্ছে ধূসরের দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধূসর এতটাই কাছে চলে এসেছে যে ইচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে যায়। ধূসর সামনের দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে, গলায় ভয়ানক এক গা ছমছমে কোমলতা। এই লাল পোশাক, আমার ভয় হচ্ছে ঘড়ি। তুমি কি জানো না আগুনে হাত দিলে পড়ে যেতে হয়? ইচ্ছে মুহূর্তে লজ্জায় টুকটুকে লাল হয়ে যায়, চোখ নামিয়ে ফেলে, হাতের আঙ্গুল অসহায়ভাবে কুঁচকে ধরে গাউনের কাপড়। ধূসর ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি টেনে বলে, Fictional men can't ruin your marks or lipstick, but I have this ability. Ruin your everything red heart. ইচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারে না। হৃদয়ের অতর্কিত ঝড় সামলাতে সে দ্রুত সুইমিং পুলের দিকে হাঁটা দেয়, পা কাঁপছে সামান্য। ইচ্ছে দ্রুত পায়ে সুইমিং পুলের দিকে ছুটে যায়, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ, যেন নিজের ধরফর করা হৃদস্পন্দনই শুনতে পাচ্ছে। পুল সাইডের বসার জায়গায় গিয়ে থামে, দম নিতে গিয়েও যেন ঠিকমতো শ্বাস নিতে পারছে না। হাতের তালু দিয়ে গলা মুছে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। পার্টি জমে উঠেছে। লনের মাঝখানে আলো ঝলমলে পরিবেশ, চারিপাশে হাসি, আড্ডা আর হালকা গানের সুরে সবাই মেতে আছে, কিন্তু ইচ্ছে সেখান থেকে দূরে সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে আছে একা। ইচ্ছের বুক ধুকপুক করছে। ধূসরের সামনে যাওয়ার কথা ভাবলেই গাল রাঙা হয়ে ওঠে। মনে হচ্ছে সবাই বুঝে ফেলবে সে কিসের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও যখন সে পার্টির দিকে এক পা এগোতে পারে না, তখন ধূসরই তাকে খুঁজে নেয়। পেছন থেকে ধূসরের ভারী পায়ের শব্দ শোনা যায়। খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। ইচ্ছে চোখ তুলে তাকায় না, তবু অনুভব করতে পারে তার উপস্থিতি। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসের চেয়েও বেশি শীতল ধূসরের গভীর দৃষ্টি, যা তাকে ভেদ করে যাচ্ছে। অসময়ে ঝড়ো বাতাস দমকা হয়ে আসে, পুলের পানিতে ছোট ছোট ঢেউ ওঠে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুতের চমক চারিপাশকে এক মুহূর্তের জন্য আলোকিত করে। ইচ্ছে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে, যেন নিজেকে বাস্তবতা থেকে আলাদা করতে চায়, কিন্তু প্রকৃতি যেন তার পালানোর পথ আটকে দিয়েছে। হঠাৎ করে ভারী বৃষ্টির ফোঁটা ইচ্ছের ত্বকে আঘাত করে, ঠান্ডা জল স্পর্শ করতেই কেঁপে ওঠে। ধূসর ঠিক তখনই ইচ্ছের দিকে এক পা বাড়িয়ে আসে, মুখের গভীর কোণে এক রহস্যময় হাসি। বৃষ্টি যেন ধূসরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ইচ্ছের একদম সামনে এসে দাঁড়ায়, গাঢ় কণ্ঠে ফিসফিস করে, তোমার মনে হয় না প্রকৃতিও পারমিশন দিচ্ছে? ইচ্ছে তড়িঘড়ি করে চোখ খুলে তাকায়, কিন্তু ধূসরের চোখের সেই তীব্র দৃষ্টি থেকে নিজেকে সরাতে পারে না। চারিপাশে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ আর বৃষ্টি সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবেশ ছড়িয়ে আছে। অসময়ের এই বৃষ্টি যেন তাদের দুজনের বাঁধভাঙা অনুভূতির সাক্ষী করছে। বিদ্যুতের বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে, তার সঙ্গে এক ঝলক তীব্র আলো চারিপাশকে মুহূর্তের জন্য আলোকিত করে দিয়ে আবার ঘন অন্ধকার নামিয়ে আনে। ইচ্ছে কুকড়ে উঠে, বুকের ভিতর ধুকপুক করতে থাকা অজানা এক ভয়। বাতাসে তীব্র দমকা আর টানা বৃষ্টি যেন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ভেবেই পায় না কি করবে, আর তখনই আবার এক চিলতে বিদ্যুৎ চমকায় আকাশ জুড়ে। ভয় পেয়ে ইচ্ছে কোনো কিছু না ভেবে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের বুকের ভেতর মুখ গুজে ফিসফিস করে বলে, ধূসর প্রথমে স্তব্ধ হয়ে যায়। ধূসরের শরীর শক্ত হয়ে আসে, হাত দুটো পাশে নামানো। ইচ্ছে তার বুকের সঙ্গে লেগে আছে। ইচ্ছে তীব্র আতঙ্ক ধূসর অনুভব করতে পারে। ঠান্ডা বৃষ্টির পানির চেয়েও বেশি শীতল যেন ইচ্ছের ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বর। কিন্তু ধূসরের মুখে একরকম কঠিন অভিব্যক্তি খেলে যায়। ধীরে ধীরে সে তার হাত তুলে একদিক থেকে ইচ্ছের কোমর স্পর্শ করে শক্ত করে ধরে ফেলে। ইচ্ছে এতটাই ভয় পেয়েছে যে সেই মুহূর্তে কিছু বোঝার অবস্থায় নেই। ধূসর একদম নিচু গলায় বলে,
তোমার ভয় শুধু বৃদ্ধের জন্য, আমার জন্য না। ইচ্ছে হালকা কেঁপে ওঠে, কিছু বলতে গিয়েও বলতে পারে না। ধূসর তার বাহুতে শক্ত করে ধরে থাকে। বৃষ্টির তীব্রতায় চারিপাশে ঘোলা হয়ে এসেছে, তাদের নিঃশ্বাসের দূরত্ব কমে এসেছে, কিন্তু ইচ্ছে শুধু মাথা নিচু করে থাকে। ধূসর এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গাঢ় কণ্ঠে বলে, আমি তো আছি, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু তুমি যে ভয়টা পাচ্ছ তা আমি পছন্দ করছি না, কারণ কারণ তুমি যেটা ভয় পাচ্ছ সেটাই তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ইচ্ছে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু ধূসর তার বাহু আলগা করে না। চারিপাশে ঝড়ো বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ, সবকিছুর মাঝে তাদের এই ক্ষণিকের মুহূর্ত যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। বৃষ্টির তীব্রতা আরো বেড়ে গেছে, ঝড়ো বাতাসের দমকে চারিপাশে গাছপালা দুলে উঠছে, বিদ্যুতের ঝলকানির মাঝে মাঝে রাতের অন্ধকার চিরে দিচ্ছে। কিন্তু সে সবকিছুর মাঝেও ইচ্ছে আর ধূসর যেন নিজেদের এক আলাদা দুনিয়ায় বন্দী হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে শক্ত করে জড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে, বৃষ্টির ফোঁটা তার চুল বেয়ে গড়িয়ে পড়ছে। ধূসর অনুভব করতে পারছে ইচ্ছে শরীরের ক্ষীণ কম্পন। ধূসরের মধ্যে এক সুপ্ত অনুভূতি জন্ম নেয়, অজানা এক অধিকারবোধ, এক অদ্ভুত টান। ধূসর আস্তে করে ইচ্ছেকে একটু দূরে সরিয়ে নিজের গায়ে ভেজা কোটটা খুলে নেয়, তারপর বৃষ্টির মাঝে ইচ্ছের কাঁধে জড়িয়ে দেয়। ইচ্ছে অবাক হয়ে তাকায়, কপালের কয়েকটা ভেজা চুল চোখের সামনে এসে পড়েছে। ধূসর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, অসুস্থ হয়ে গেলে কিন্তু আমি তোমাকে আর হাতে নাগালে যেতে দেবো না। ইচ্ছে কিছু বলার জন্য ঠোঁট খুলতে চায়, কিন্তু শব্দ হারিয়ে যায়। ধূসর হাত বাড়িয়ে ইচ্ছের ভেজা গাল ছুঁয়ে দেয়, তারপর গম্ভীর স্বরে ফিসফিস করে, এবার চলো, এর চেয়ে বেশি বৃষ্টি পড়লে তোমাকে বুকে করে নিয়ে যেতে হবে। ইচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু ধূসরের হাত ছাড়তে পারে না। বিদ্যুতের এক চিলতে আলো আবার চারিপাশ আলোকিত করে দেয়। সেই মুহূর্তে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা দুইটা মানুষ, ধূসর আর ইচ্ছে, নিয়তির এক অজানা বাঁকে এসে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ধারায় চারিপাশ ভিজে এক অদ্ভুত শীতলতা তৈরি করেছে, কিন্তু ইচ্ছের শরীরের প্রতিটি রোমকূপ উত্তপ্ত হয়ে উঠছে। ইচ্ছেকে ধূসর ছেড়ে দেয়, ছাড়া পেতে ইচ্ছে সামনের দিকে যেতে লাগে, লজ্জায় সিক্ত মুখের আদল নিয়ে। তবে পরক্ষণে ধূসর শক্ত করে টেনে ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপরে এক ঝটকায় পেছন থেকে জড়িয়ে ধরে। ইচ্ছের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বাতাসে উড়ে যাওয়া চুলগুলো সরিয়ে ধূসর তার উন্মুক্ত গলার কাছে মুখ নামিয়ে আনে। গরম নিঃশ্বাস স্পষ্ট অনুভব করতে পারে ইচ্ছে। বিদ্যুতের আলোয় ধূসরের চোখের গভীরতা যেন আরো তীব্র হয়ে ওঠে, নিজেকে কন্ট্রোল যেন হারিয়ে ফেলে ধূসর। ধীরে ধীরে ধূসর মুখ ডুবিয়ে দেয় ইচ্ছের নরম গলায়, ত্বকের উপরে শ্বাস ফেলতে থাকে। ইচ্ছে কেঁপে ওঠে, শীতল বাতাসের মাঝে শরীরে অজানা উত্তাপে ঝড় বয়ে যায়। বৃষ্টি এখনো অবিরাম ঝরছে, বিদ্যুতের চমক আকাশ ফুঁড়ে নামছে মাঝে মাঝে, বাতাসে ভিজে চুল উঠতে থাকে ইচ্ছের, কিন্তু ইচ্ছে যেন সম্পূর্ণ স্থির হয়ে গেছে। হুট করে একটা চিনচেনে অনুভূতি ইচ্ছের গলায় ছড়িয়ে পড়ে। ধূসরের গরম নিঃশ্বাস মিশে যায় তার ত্বকে, ইচ্ছে শিহরিত হয়, কিন্তু কিছু বলার আগেই ধূসর হঠাৎই তাকে দুহাতে তুলে নেয় কোলে। ইচ্ছে হতচকিত হয়ে ওঠে, বৃষ্টিতে তার হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ধূসরের শরীরের উত্তাপ এখনো স্থির, শক্ত ও দৃঢ়। ধূসর কোনো কথা বলে না, শুধু স্থির চোখে ইচ্ছের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে রিসোর্টের দিকে হাঁটা দেয়, যেন বৃষ্টিতে ভিজে থাকা অথবা আশেপাশের কোনো কিছুরই তাদের জন্য কোনো গুরুত্ব নেই। ইচ্ছে কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসরের বুকে ধুকপুক শব্দ তার কানে বাজতে থাকে, আর অনুভব করে এই মুহূর্তে ইচ্ছে চাইলে নিজেকে ধূসরের থেকে সরিয়ে নিতে পারত, কিন্তু তবুও সে ধূসরের বাহুডোরে নিশ্চিন্তে রয়ে যায়। রিসোর্টের আলো একে একে কাছাকাছি আসছে, আর ধূসর ঠিক যেন সেদিনের মতোই তাকে আগলে রাখছে, এক দৃষ্টিতে, এক অনুভূতিতে। ধূসর ইচ্ছেকে রিসোর্টের করিডোর পেরিয়ে তার রুমের সামনে এসে নামিয়ে দেয়। পুরোটা পথ একটাও শব্দ করেনি, শুধু শক্ত হাতে ইচ্ছেকে আগলে রেখেছে। ইচ্ছে নামার সঙ্গে সঙ্গে ধূসরের দিকে একবার তাকায়, ইচ্ছের দৃষ্টি এড়িয়ে যায় না ধূসরের গভীর চোখ দুটো। মুহূর্তের জন্য তাদের মাঝখানে একটা নীরবতা নেমে আসে, যেন চারিপাশের বৃষ্টি, বাতাস, রাতের নিস্তব্ধতাও থমকে গেছে। কিন্তু ইচ্ছে একটাও কথা না বলে আচমকা পেছনে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে, এক মুহূর্তের জন্য যেন কিছু বুঝতে পারে না। হাতের আঙ্গুলগুলো এখনো ইচ্ছের স্পর্শ টের পাচ্ছে, কিন্তু দরজা ভেজিয়ে দিয়ে ইচ্ছে আর একবারও ফিরে তাকায়নি। ধূসর গভীর শ্বাস নেয়, তারপর এক ঝটকায় পিছনে ফিরে চলে যায়, কিন্তু ধূসরের ঠোঁটের কোনো এক অদ্ভুত হাসির রেখা খেলা করে যায়। ইচ্ছে ভিজে গায়ে ঘরে ঢুকতে ঈশিতা তাকিয়ে দেখে, চোখ কুচকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে, ভিজলি কিভাবে? আমরাও তো সে কখন এসেছি, ভাইয়া ছিল না, এজন্য ভেবেছি তুই ধূসর ভাইয়ার সাথে। ইচ্ছে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের ভিতর ধুকপুক শব্দ আরো বেড়ে যায়। গাঢ় লাল গাউনটা ভিজে তার শরীরের সঙ্গে লেপ্টে আছে, ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। ঈশিতা আবার বলে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে ফ্রেশ হয়ে নে।
ইচ্ছে আস্তে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু পা দুটো যেন কাঁপছে। দরজা বন্ধ করতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। গলায় লালচে দাগ, এলোমেলো ভেজা চুল আর অন্যমনস্ক একজোড়া চোখ, সবকিছু একসঙ্গে মিলে যেন নতুন ইচ্ছে দাঁড়িয়ে আছে সেখানে। রাত গভীর, ঘড়ির কাঁটা প্রায় 4টা ছুঁই। পুরো রিসোর্ট নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের গুঞ্জন এক অদ্ভুত সুর তোলে। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে। ক্লান্তি, সমুদ্র থেকে উদ্ধারের ধকল, তারপর আজকের অসময়ের বৃষ্টিতে ভিজে শরীরের দুর্বলতা, সব মিলিয়ে ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে। গা গরম হওয়ায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য জ্বর পুরোপুরি আসেনি, হালকা গা গরম। বরং ওষুধ খাওয়ার জন্য যা জ্বর ছিল নেমে গিয়ে হালকা ঘাম জমেছে কপালে। হঠাৎ ঘুমের মধ্যে ইচ্ছে অনুভব করে উষ্ণ একটা স্পর্শ, গরম উষ্ণ একটা হাত তার গলার সেই চিনচিন করা জায়গাটায় ছুঁয়ে দিচ্ছে। ইচ্ছের শরীরটা যেন শিওরে ওঠে, কিন্তু জ্বরের ঘরে পুরোপুরি জেগে উঠতে পারে না। আধো ঘুমে আধো জাগরণে সে অনুভব করে সেই স্পর্শটা পরিচিত, গভীর, দৃঢ় কিন্তু কোমল। ইচ্ছের শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু গলার কাছে যেন কিছু আটকে আছে। স্পর্শটা এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার নামতে শুরু করে তার গলার কাছ থেকে একটু নিচে। তারপর অন্ধকার ঘর নিস্তব্ধ থাকে, শুধু কারো নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে আসে। ইচ্ছে অস্পষ্টভাবে অনুভব করে গরম নিঃশ্বাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে, আর গলার সেই চিনচিনে জায়গায় ঠোঁটের নরম স্পর্শ, যেন পাগলের মতো কেউ অনবরত চুম্বন করে যাচ্ছে। ইচ্ছে চোখ খুলতে চায়, কিন্তু পারে না। শরীর যেন কোনো এক অদৃশ্য বাঁধনে আটকে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের ভেতর ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। ইচ্ছে চেতনা ফিরে পেতে চেষ্টা করে, চোখ দুটো পুরোপুরি খুলে যায় হঠাৎ। তবে ঘর অন্ধকার, শুধুমাত্র জানালার ফাঁক দিয়ে আসা আলো মেঝেতে ছড়িয়ে আছে। ইচ্ছে আশেপাশে তাকায়, কেউ নেই, কিন্তু গলায় স্পর্শের সে উষ্ণতা যেন এখনো অনুভব করতে পারছে। কেউ কি সত্যিই ছিল, নাকি ঘুমের ঘরে কোনো বিভ্রম? বুকের ভেতর অসম্ভব ভয় আর এক অজানা শিহরণ নিয়ে ইচ্ছে ধীরে ধীরে উঠে বসে। গলার সেই জায়গায় আঙ্গুল ছোঁয়ায়, যেখানে মুহূর্ত আগেও কারো উত্তপ্ত ঠোঁটের স্পর্শ ছিল। তারপর যেন শুনতে পায় গভীর রাতে সমুদ্রের গর্জন, যেন তার কানে কিছু বলতে চাইছে। সূর্যের প্রথম আলো সবে ছড়িয়ে পড়েছে কক্সবাজারের আকাশে। সমুদ্রের গর্জন আর সকালের হালকা বাতাস এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আজই ধূসরদের শেষ দিন এখানে, তাই সকলে ঠিক করেছে মেরিন ড্রাইভ রোড হয়ে হিমছড়ি যাবে। গাড়িগুলো একে একে থামে মেরিন ড্রাইভের বিচের ধারে। দরজা খুলতেই ঝাপটা দিয়ে লবণাক্ত বাতাস এসে সবার মুখে লাগে। বিশাল সমুদ্রের ঢেউ গর্জন করে আছড়ে পড়ছে বালিয়াড়িতে। সূর্যের আলোয় চিকচিক করছে সোনালি বালু, যেন কারো অসংখ্য ঝলমলে গয়না ছড়িয়ে রাখা হয়েছে। এক এক করে সবাই নেমে পড়ে গাড়ি থেকে। ঈশিতা প্রথমে খেয়াল করে ছোট ছোট লাল কাঁকড়ার একটা ঝাঁক দ্রুত ছুটে যাচ্ছে বালির উপর দিয়ে। আরে দেখ, কত লাল কাঁকড়া! চেয়ে ওঠে ঈশিতা, তারপর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় কাঁকড়াগুলোর পিছনে। তাহসিন, তূর্ণ, তৃণ, অনু, মীরা সবাই ঈশিতার এই কাণ্ড দেখে হেসে ওঠে। অনু তার মোবাইল বের করে তড়িঘড়ি ভিডিও করতে শুরু করে, যেন এই মুহূর্তটা ঠিক যেন ধরে রাখতে পারে। ওরে ধরা, তোকে দিতেই হবে। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, কারণ কাঁকড়াগুলো ঠিক যখন ধরার মতো দূরত্বে আসে তখনই বালিতে গর্ত করে নিমিষে লুকিয়ে পড়ে। তূর্ণ দৌড়ে যায় ঈশিতার দিকে। একসময় দুজন মিলে লাল কাঁকড়ার দলের পিছনে ছুটতে থাকে। অন্যদিকে অনু আর মীরা নিজেদের জুতো খুলে ফেলে, খালি পায়ে ধীরে ধীরে ঢেউয়ের কাছে এগিয়ে যায়। ঠান্ডা পানি এসে তাদের পায়ের আঙ্গুল ছুঁয়ে দেয়। তৃণ, অর্ণব আর তাহসিন বালিতে বসে কথা বলছে। সবার থেকে আলাদা হয়ে ইচ্ছে নরম বালির উপর ধীরে বসে পড়ে। আঙ্গুল দিয়ে বালি নাড়তে নাড়তে ঝিনুক কুড়াতে শুরু করে, নানান আকারের ঝিনুক, কিছু রঙিন কিছু ধূসর। প্রতিটা আলতো হাতে তুলে নেয়, তারপর এক এক করে সাজিয়ে রাখে পাশে। একসময় পাশে কারো উপস্থিতি টের পেয়ে ইচ্ছে একটু থমকে যায়। হালকা বাতাসের শো শো শব্দে আর ঢেউয়ের গর্জনে কারো পায়ের আওয়াজ শুনতে পায়নি, তবু এক অদ্ভুত অনুভূতি থেকে বুঝতে পারে কেউ পাশে এসে দাঁড়িয়েছে। আস্তে করে চোখ ঘুরিয়ে তাকায় ধূসর। ধূসর নীরবে ইচ্ছের দিকে তাকিয়ে আছে, হাতের তালুতে কিছু ঝিনুক ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ধূসরের চোখে তাকিয়ে থাকে, তারপর ধূসর আস্তে করে হাত বাড়িয়ে দেয়, যেন তার জন্য এগুলো কুড়িয়েছে। একটা কৌতূহলী লজ্জা মিশে যায় ইচ্ছের মুখে, একটু ইতস্তত করে, কিন্তু চোখের চাওয়ায় আনন্দের ঝিলিক খেলে যায়। ধীরে হাত বাড়িয়ে নেয় ধূসরের দেয়া ঝিনুকগুলো, হাত থেকে নিজের হাতের তালুতে নিয়ে অনুভব করে সেগুলো ঠান্ডা স্পর্শ। তবে ধূসর কিছু না বলেই বসে পড়ে ইচ্ছের পাশে। সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে দুজনার মাঝেও যেন এক নিঃশব্দ বোঝাপড়া গড়ে ওঠে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাতের আকাশে তারা টিমটিম করে জ্বলছে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও সবার মুখে প্রশান্তির ছাপ। হিমছড়ির পাহাড়, সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভের বাতাস, সব মিলে এক অসাধারণ দিন কাটিয়েছে সকলে। হিমছড়ির একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই নিজেদের মতো খাবার বেছে নেয়। ধূসর মাঝে মাঝে ইচ্ছের দিকে তাকাচ্ছিল, কিন্তু ইচ্ছে চোখ সরিয়ে নিচ্ছিল বারবার লজ্জায়। খাওয়া শেষে একে একে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। রিসোর্টে ফেরার পালা, কারণ কাল সকালেই ফিরতে হবে। রাতের বাতাস একটু ঠান্ডা হয়ে এসেছে, গাড়ির জানালা দিয়ে সমুদ্রের গন্ধ ভেসে আসছে।
রিসোর্টের সামনের ফাঁকা জায়গায় বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। রাতের হালকা শীতল বাতাস গায়ে লাগছে, আকাশে চাঁদ উজ্জ্বল হয়ে ঝলমল করছে। একে একে সবাই চেয়ার পেতে বসেছে, যেন শেষ রাতের এই আয়োজনটুকু তারা পুরোপুরি উপভোগ করতে চায়। তাহসিন আর ইচ্ছে বারবিকিউয়ের দায়িত্ব নিয়েছে। ধোয়ার কুণ্ডলির মাঝে ওদের মুখ আবছা হয়ে আসে। ইচ্ছে মনোযোগ দিয়ে মাংস উল্টে পাল্টে দিচ্ছে, আর তাহসিন মাঝে মধ্যে তাতে মশলা মাখিয়ে দিচ্ছে। চুলায় কয়লা দিচ্ছে অর্ণব, কাঠ কয়লার টুকরাগুলো লালচে আভা ছড়াচ্ছে। আগুন যেন এক সুরেলা মায়াজাল সৃষ্টি করে চারিপাশে। ধূসর এক পাশে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু মনোযোগ দিয়ে টাইপ করছে, মাঝে মাঝে ভ্রু কুচকে কিছু পড়ে নিচ্ছে। তারপর আবার কখনো খাবারের, কখনো নিজেদের, কখনো আবার ধূসরকে নিয়েও ছবি তুলছে। যদিও ধূসর এসবের দিকে নজর দিচ্ছে না। কাল সবাই রওনা দিবে, তাই আজকের রাতটাই শেষ। হাসি ঠাট্টা, আড্ডা আর স্মৃতির পাতায় ভরিয়ে রাখার শেষ সুযোগ। রিসোর্টের বাতাসে কয়লার পোড়া মিশ্রিত সুগন্ধ ছড়িয়ে পড়ে যেন এই রাতটাকে আরও বিশেষ করে তোলে। চারিপাশে বারবিকিউয়ের ধোঁয়া আর আলো আঁধারির খেলা চলছে। ঠিক তখনই মীরা হঠাৎ লাল রঙের ওয়েস্টার্ন গাউন পরে উপস্থিত হয় লনে। চলার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত এই সন্ধ্যায় তাকেই সবার নজর কাটতে হবে। ধূসরের দিকে সরাসরি তাকে এগিয়ে আসে মীরা। গলার স্বর মৃদু কিন্তু স্পষ্ট। ধূসর, এইখানেও কাজ করতে হবে? একবার দেখো তো আমায় কেমন লাগছে। ধূসর তখনও ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে টাইপ করছে। মীরার কথা একটু থেমে চোখ তোলে ধূসর। এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখে, তারপর নির্বিকার ভঙ্গিতে আবার টাইপিংয়ে মন দেয়, যেন তার বলা কথার কোনো গুরুত্বই নেই। মীরার এই কাণ্ড দেখে ঈশিতা তো চুপ থাকতে পারে না। সে ইচ্ছের দিকে হেলে ফিসফিস করে বলে, এই মীরার সাহস দেখলে মেয়েটা কিভাবে এত নির্লজ্জ হয়। ইচ্ছে একদম চুপচাপ ঠোঁট কামড়ে বসে আছে। দৃষ্টি মীরার দিক থেকে ধূসরের দিকে চলে যায়। ধূসর স্বাভাবিকভাবে টাইপ করে চলেছে, যেন কিছুই ঘটেনি। অবুঝ মন যেন মীরা ধূসরের উপস্থিতি একসাথে মানতে পারছে না, তবে করতেও পারছে না কিছুই। এজন্য নির্বিকার হয়ে ইচ্ছে তাকিয়ে আছে ওদের দিকে। তবে এসব কিছু ঈশিতা ও তাহসিন খেয়াল করে আর মুচকি হাসে। এদিকে মীরা বুঝতে পারছে ধূসরের নির্লিপ্ততা। মীরা এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। ধূসরের পাশে বসে একদম অনাহুত ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয় ধূসরের ল্যাপটপের স্ক্রিনের দিকে। আচ্ছা, এত কি গুরুত্বপূর্ণ কাজ করছো যে আমাকে দেখার সময় নেই? ধূসর এবার সত্যিই বিরক্ত হয়। এক মুহূর্তের জন্য তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুই কি দেখতে এসেছিস নাকি কিছু প্রয়োজন? ধূসরের স্বর এতটাই ঠান্ডা ছিল যে মীরার মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। আশেপাশে তরুণরা বসেছিল, তারা সকলেই মুখ চেপে হাসতে লাগে, কারণ ধূসর কখনো কাউকে কড়া কথা বলে না। কিন্তু মীরার বাড়াবাড়িতে আজকে হয়তো তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। ঈশিতা এবার ইচ্ছের কানে আরেকবার ফিসফিস করে, দেখলি, ধূসর ভাইয়া মীরাকে একদম পাত্তা দিল না। ইচ্ছু, তুই তো কিছু বলবি না? ইচ্ছে কিছু না বলে এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে থাকে। ধূসর এক মুহূর্তের জন্য চোখ তুলে ইচ্ছের দিকে, যেন সে একই দৃষ্টিতে অনেক কিছু বলে দিল। মীরার মুখটা মুহূর্তে যেন মলিন হয়ে ওঠে, ঠোঁট কাঁপছিল, চোখে মুখে অভিমানী ছায়া। এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে বলল, তুই কি এভাবেই আমাকে এড়িয়ে যাবি ধূসর? ধূসর বিরক্তির সুরে দীর্ঘশ্বাস ফেলে, তারপর ঠান্ডা গলায় বলল, তোকে সুন্দর লাগছে মীরা, এখন চুপচাপ পাশে বস। ধূসরের স্বর শান্ত হলেও স্পষ্ট, যেন কথা শেষে আর কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু মীরা তো সহজে হাল ছাড়ার মেয়ে নয়। মীরা এবার সরাসরি ইচ্ছের দিকে তাকিয়ে হাসে, সেই পরিচিত তাচ্ছিল্যের হাসি, যা এতদিন ধরে ইচ্ছে দেখে আসছে। অনুর দিকে তাকিয়ে মীরা বলে, আমি কিন্তু আবার কাজের খালাম্মা না, বুঝলে? সময়ের সঙ্গে চলতে পছন্দ করি। তার কথার ভেতরে সূক্ষ্ম এক খোঁচা লুকিয়েছিল, যা খুব ভালোভাবে বুঝতে পারল ইচ্ছে। মীরার কণ্ঠে থাকা সেই তাচ্ছিল্য তার বুকের মধ্যে এক অদৃশ্য আগুন ধরিয়ে দেয়। এটা মীরা সরাসরি ইচ্ছেকে অপমান করার চেষ্টা, নাকি তার নিজের অপ্রাপ্তির জ্বালা? চারিপাশে বারবিকিউয়ের হালকা ধোঁয়া মিশে আছে হিমেল বাতাসের সাথে। আকাশে তারারা জ্বলজ্বল করছে, আর সমুদ্রের গর্জন যেন দূর থেকে একটা সঙ্গীত তৈরি করছে। সকলে গোল হয়ে বসেছে, হাসি আড্ডায় মুখরিত পরিবেশ। তৃণ ও গিটার হাতে ধূসরকে অনুরোধ করেছিল, এই ধূসর, আজকে একটা গান না শোনালে কিন্তু হবে না। ট্রিনের কথার সাথে সাথে বাকিরাও একজোট হয়ে ধূসরকে চেপে ধরল। গান গান গান। ধূসর প্রথমে অনীহা দেখালেও সবার জোরাজোরিতে শেষমেশ রাজি হয়ে গেল। গিটারের তারে আঙ্গুল বুলিয়ে তৃণ যখন সুর তুলে, ধূসর তখন গভীর দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আস্তে আস্তে গাইতে শুরু করলো। ধূসরের কণ্ঠস্বরে এক ধরনের গভীরতা ছিল, যা সবাইকে মুহূর্তেই থামিয়ে দিতে সক্ষম। আগুনের উজ্জ্বল আলোয় ধূসরের মুখটা যেন আরো রহস্যময় লাগছিল, বিশেষ করে তার চোখের সে অদ্ভুত শীতল অথচ আগুন মাখা দৃষ্টি। ইচ্ছে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ধূসরের দিকে। মনে হচ্ছিল এই গানটা শুধু তার জন্যই গাওয়া হচ্ছে। ধূসরের চোখে লুকিয়ে থাকা আবেগ, কণ্ঠের মায়াবী টান, সবকিছু যেন সরাসরি ইচ্ছের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। চারিপাশে সবাই একসময় ধীর গলায় গানের সাথে তাল মেলাতে লাগলো, কিন্তু ইচ্ছে কেবল চুপচাপ বসে রইল, অনুভব করে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। ধূসরও যেন কেবল তাকেই
দেখছিল। ধূসরের ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি। গানের শেষ লাইনটুকু গাইতে গাইতে ধূসর হালকা করে বলল, এই গানটা শুধু কারো একজনের জন্য। তার কথার অর্থ সবাই না বুঝলো, ইচ্ছে ঠিকই বুঝলো। বুকের মধ্যে এক অজানা অনুভূতি দোলা দিয়ে ওঠে। ধূসরের কণ্ঠে সেই শেষ সুরটা যেন বাতাসে মিলে যায়, কিন্তু ইচ্ছের মনে গেঁথে রইল চিরদিনের জন্যে। ইচ্ছের দিকে তাকিয়ে ধূসর গান শেষ করে। গানের শেষে সে শান্তভাবে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, যেন তার গাওয়া কথাগুলো ইচ্ছের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। সকলে মিলে খাবার শেষ করে একে একে বিচের দিকে চলে যায়। রাতের সমুদ্রের ঢেউ মৃদু হাওয়া নিয়ে তাদের পা ছুঁয়ে চলে, আর চাঁদের আলো সমুদ্রের উপরে ছড়িয়ে পড়ে, যেন রাতটি আরো রহস্যময় করে ওঠে। বিচে এসে তারা সবাই বসে পড়ে। বাতাসে কিছু তাজা গন্ধ, সমুদ্রের মৃদু ঢেউয়ের আওয়াজ আর সবার হাসি মজায় রাতটা পূর্ণ হয়ে ওঠে। বিচের চমৎকার দৃশ্যের মাঝে সকলে নিজেদের মতো করে হাঁটতে শুরু করে, তবে ইচ্ছে একটু পিছনে চলে আসে। ধীর পায়ে এগিয়ে চলছিল, মনে অনেক কিছু দুলছিল। একটু পর যেন হঠাৎ অনুভব করে তার পিছনে কারো উপস্থিতি। সেই অনুভূতি দ্রুতই ভয় হয়ে ওঠে, শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। ইচ্ছের মনে হতে শুরু করে কিছু একটা তার পেছনে চলছে। ভয় পেয়ে পিছনে ফিরে দেখতে চায়, কিন্তু ঠিক তখনই ইচ্ছের হাতে কোনো এক অজানা অস্তিত্বের ছোঁয়া অনুভব করে। সবাই সামনে, ইচ্ছে একা, শুধু ভূতের ভয় পেয়ে ইচ্ছের জান বের হওয়ার উপক্রম যেন। কোনো কিছু না ভেবে চিল্লিয়ে উঠে ইচ্ছে, তবে ততক্ষণে ধূসর ইচ্ছের মুখে হাত দিয়ে ধরে। শান্ত হও, কিছু নেই এখানে, আমি। আওয়াজ বের হলে সকলে এগিয়ে আসবে, এই জন্য ধূসর এমন করে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, ঘড়ি লোক, তোর হাতের মাঝে আমার কোনো অস্তিত্বই নেই, আমি শুধুই আমি। ধূসর কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছের মুখের উপর হাত রেখে, তারপর হুট করে মুখে হাত সরিয়ে চোখের উপর রাখে। ইচ্ছে ধূসরের এমন কাণ্ডে চোখ বুজে ফেলে। অন্যদিকে ধূসর এক হাত দিয়ে ইচ্ছের কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, নিজের বুকে ধারণ করবে ইচ্ছেকে। এমন সপ্তাদশী ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে ধূসরের এমন আচরণে। একবারই ইচ্ছের কানে কানে ধূসর বলে, পাছে ফিরলেই তোমাকে পাবো, এমন একদিনের জন্য আর কত অপেক্ষা করতে হবে ইচ্ছেময়ী। ইচ্ছের হৃদয়ে এক ধরনের অদ্ভুত উত্তেজনার ভালোবাসার সৃষ্টি হয়, মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। ইচ্ছে মুখ ফুটে কিছু বলার আগে ধূসর আবারও ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে নেয়, যেন তার হৃদয়ের অগাধ প্রেমের প্রতি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। গলার লালচে জায়গায় যেখানে ইচ্ছে ওড়না দিয়ে ঢেকে রেখেছে, সেইখানে ঠোঁট ছুঁয়ে বলে, ক্ষত করার দায়িত্ব যেমন আমার, ঠিক করার দায়িত্ব আমার। তুই শুধু আমি নামের মেডিসিন নেবি টাইম টু টাইম। ইচ্ছে লজ্জা পেয়ে চুপ করে থাকে। ধূসরের বুকের গভীরে যেন হারিয়ে যেতে চায়, তবে ঠিক তখনই তৃণ তাদের সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, শালা বিয়ের আগেই রোমান্স। ধূসর কটাক্ষ করে তাকিয়ে বলে, চুপ থাক শালা। ইচ্ছে তৃণকে দেখে লজ্জায় ধূসরের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু বেচারা ইচ্ছে তো আর জানে না কার বাহুডোরে আবদ্ধ। ধূসর ইচ্ছেকে ছাড়ে না কোনোভাবে, যতক্ষণ না তৃণ নিজেই লজ্জায় সামনে দৌড় দেয়। ধূসর ইচ্ছেকে ছেড়ে দিয়ে ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে চলে, আর ইচ্ছে অপলক চোখে ধূসরকে দেখতে থাকে। লোকটিকে আজ বেশি সুন্দর লাগছে চাঁদের আলোয়। সাদা টি শার্ট পরনে, হাতের পেশিগুলো ফুলে ফেপে আজ খুব কাছে থেকে তার ধূসর ভাইকে দেখতে থাকে ইচ্ছে। দুপুরের শেষ প্রহরে ধূসররা তালুকদার বাড়িতে পৌঁছায়। দীর্ঘ সফরের ক্লান্তি সবার চোখে মুখে স্পষ্ট, তবে পরিচিত আঙিনায় ফিরে আসার স্বস্তিও কম নয়। এয়ারপোর্ট থেকে অর্ণব, অনু, তৃণ ও তূর্ণ একে একে বিদায় নেয়, যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সবাই। তবে মীরা ধূসরদের সাথেই থেকে যায়, যেন এখনও তার যাওয়ার ইচ্ছে হয়নি। বাড়ির সদর দরজা পেরিয়ে সবাই ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। পরিচিত পরিবেশ, পরিচিত গন্ধ, সবকিছু যেন আবার আপন করে নেয় তাদের। কেউ কিছু না বলে যে যার মতো নিজেদের ঘরের দিকে চলে যায়, যেন এক মুহূর্তের বিশ্রামই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ইচ্ছে নিজের ঘরে ঢুকে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে। সফরের ধকল এখনো কাটেনি, শরীর যেন অবসন্ন হয়ে এসেছে। একটু ফ্রেশ হওয়ার দরকার মনে করে ধীরে ধীরে উঠে গোসলের জন্য প্রস্তুত হয়। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরে ক্লান্তি খানিকটা কমে আসে, তবে চোখের পাতাগুলো যেন ভারী হয়ে আসছে ইচ্ছের। গোসল শেষে ভেজা চুল মুছতে মুছতে বিছানায় এসে শুয়ে পড়ে ইচ্ছে। নরম বালিশে মাথা রাখতে চোখ বুজে আসে, একটুও সময় নষ্ট না করে ঘুমের গভীরে তলিয়ে যায়। এদিকে রোকসানা মেয়েকে খাওয়ার জন্য ডাকতে আসে, দরজার সামনে এসে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না। ধীর পায়ে দরজাটা একটু ফাঁক করে দেখে ইচ্ছে তখন গভীর ঘুমে। দীর্ঘ সফরের ক্লান্তি যেন পুরোপুরি ক্রাশ করেছে মেয়েটাকে। এক ঝলক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে দরজাটা আস্তে করে ভিড়িয়ে দিয়ে নিচে নেমে যায় রোকসানা, যেন মেয়ের ঘুমের ব্যাঘাত না ঘটে। অন্যদিকে মীরা ফ্রেশ হয়ে সোজা তার ফুপু হৈমন্তীর ঘরে ঢুকে, ভিতরে ঢুকে যেন সব ধরে রাখা আবেগ হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়ে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে আসে। ফুপি, ধূসর আমাকে পুরোপুরি ইগনোর করছে। তুমি কিছু একটা করো প্লিজ। তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি। কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে মীরা।
হৈমন্তী চুপচাপ মীরার কান্না দেখতে থাকে, চোখে মুখে অদ্ভুত এক ভাব। মীরা কাপা গলায় আবারও বলে, প্লিজ ফুপি, ইচ্ছে সব নষ্ট করে দিচ্ছে। ধূসরকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি এটা সহ্য করতে পারছি না। হৈমন্তী এবার ধীর পায়ে উঠে আসে, মীরার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। মৃদু হাসিতে বলে, শান্ত হও মীরা, কাঁদলে তো কোনো সমাধান হবে না, তাই না? আমি কিছু একটা করব, তুমি চিন্তা করো না। মীরা মুহূর্তেই চুপ হয়ে যায়। ফুপুমনির কথায় একরকম আশার আলো দেখতে পায়। ধূসরকে ফিরে পাওয়ার আশায় বুকের ভিতর শীতল প্রশান্তি নেমে আসে, কিন্তু সেই প্রশান্তির আড়ালে অজানা কোনো ঝড় ধীরে ধীরে জমতে শুরু করে। বিকেলের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ছে। ইচ্ছের ঘুম ভাঙতে চোখে পড়ে রোদ্দুরে সোনালি আভা। কিছুক্ষণ বিছানায় বসে আলস্য ঝেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে বাড়িতে বেশ নীরবতা, সবাই যে যার মতো ব্যস্ত। ঈশিতা আর মালাকে খুঁজে বের করে ইচ্ছে, তারপর তিনজন একসঙ্গে ছাদে উঠে যায়। ছাদে উঠতে ইচ্ছের মনটা ভালো হয়ে যায়। ছোটবেলা থেকে ফুল গাছের প্রতি তার অন্যরকম ভালোবাসা। ধীরে ধীরে পুরো ছাদ সে নানা ধরনের ফুলের গাছে ভরে ফেলেছে। এখন বিকেলের শান্ত পরিবেশে দাঁড়িয়ে সেই সবুজের রাজ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করে ইচ্ছে। ইচ্ছু আপু, আমি পানি ঢালবো? উচ্ছ্বাসের সাথে বলে ওঠে মালা। ইচ্ছায় হাসে, মাথা নাড়ে। আসলে ফুল গাছে পানি দেয়া আমার পছন্দের কাজ, আমিই দিই। ইচ্ছে নিজের হাত থেকে একে একে ফুলের টবে পানি ঢালতে শুরু করে, যেন গাছগুলোর সঙ্গেই তার এক অদৃশ্য বন্ধন হয়েছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে উদাস হয়ে বাতাসে চুল উড়িয়ে নেয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আর মালা টবের মাটি নাড়াচাড়া করতে থাকে। তিনজনের হাসি আড্ডার মাঝে একসময় বিকেলের আকাশ আরও সোনালি হয়ে ওঠে। সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইচ্ছে মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছিল। বিকেলের বাতাসে তার চুল এলোমেলো হয়ে উড়ে প্রতিটা পাতায় যখন স্বচ্ছ পানির ফোঁটা জমে উঠছিল, ঠিক তখনই পেছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসে। এত মনোযোগ দিয়ে কি করছো তোমরা? ধূসরের গলা শুনে চমকে উঠে ইচ্ছে, হাত কেঁপে ওঠে, আর তাতেই পাইপের মুখ ঘুরে সরাসরি ধূসরের গায়ে গিয়ে পানি পড়ে। এই 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 সারো পাইপ! ধূসর চিল্লিয়ে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইচ্ছে তখন ভয় আর লজ্জায় সংবিত ফিরে পায় না। ধূসর যেদিকে সরে ইচ্ছে অবচেতনে সেই দিকেই পাইপ ঘুরিয়ে দেয়। ফলে ধূসর যতই পালাতে চায় ততই ধূসর ভিজতে থাকে। এই থামাও, তোমার কি হুঁশ নেই? ধূসর এক হাত দিয়ে চোখের সামনে থেকে পানি সরিয়ে চিৎকার করে ওঠে। ইচ্ছে ততক্ষণে ভয় আর বিব্রত হয়ে পুরোপুরি জমে গেছে। মাথায় আসছেই না যে হাত থেকে পাইপ নামিয়ে রাখলে সমস্যার সমাধান হয়ে যাবে। ইচ্ছে অবাক হয়ে ধূসরকে ভিজতে দেখে আর মুখের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা ধূসর ঠিকই ধরে ফেলে। তুমি হাঁটছো? এক কাজ করো সর এখন। ঠিক তখনই ঈশিতা ছুটে এসে, ইচ্ছে পানি থাম, পানি বন্ধ কর। ইচ্ছে তখনও থ মেরে দাঁড়িয়ে। ঈশিতা বাধ্য হয়ে দৌড়ে গিয়ে মূল লাইনে সুইচ অফ বন্ধ করে দেয়। মালা আর ঈশিতা ধূসরকে কাক ভেজা অবস্থায় দেখে আর ধরে রাখতে পারে না, একেবারে পেট চেপে হাসতে শুরু করে। ঈশিতা তো মাটিতে বসেই পড়ে, আর মালা হাসতে হাসতে বলেই ফেলে, তালুকদার ভাই, আপনাকে এখন আসলেই ভেজা কাকের মতো লাগছে। ইচ্ছে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে একবারও ধূসরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ধূসর ভিজে জামা থেকে পানি চিপে ফেলতে গিয়েও দুজনার হাসি শুনে রেগে উঠে, কণ্ঠ কঠিন হয়ে যায়। ঈশিতা চুপ কর, বেয়াদব মেয়ে। আর একবার যদি মুখ থেকে হাসি বের হয় দাঁত ভেঙে দেবো। ঈশিতার সাথে সাথে মুখ চেপে ধরে, কিন্তু কাঁধ কাঁপছে, বোঝাই যাচ্ছে সে এখনো হাসি সামলাতে পারছে না। মালা চোখের পানি মুছে বলে, তালুকদার ভাই, রাগ করবেন না, আপনি তো আসলেই হিরোদের মতো লাগছেন, তবে বৃষ্টিতে ভিজে যাওয়া হিরো। ধূসর চোখ রাঙিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেটা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। ইচ্ছে ধূসরের ভয়ানক চোখের ভাষা বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। তুমি হাঁটছো না কেন ইচ্ছময়ী? এতক্ষণ তো খুব মজা পেয়েছো। ইচ্ছে মুখ খুলতেই ধূসর এক ধাপ সামনে এগিয়ে আসে, যেন এখনই কিছু একটা করবে। ঈশিতা আর মালা তখনই পেছনে সরে যায়, কারণ তারা জানে ধূসর এখনই প্রতিশোধ নেবে। ধূসর ততক্ষণে পুরোপুরি ভিজে গেছে, চুল থেকে টপটপ করে পানি ঝরছে। এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার শাস্তি তোলা রইল ইচ্ছাময়ী তালুকদার। ইচ্ছে তখনও লজ্জায় দাঁড়িয়ে ভেজা ধূসরকে দেখে এবার সত্যি ভয় পেতে শুরু করেছে, কারণ ধূসর কিছু না কিছু করবেই, সেটা তো সে ভালো করেই জানে। রাতের ব্যস্ত শহর কোলাহলপূর্ণ, গাড়ির হর্ন, রাস্তার ধুলোবালি, দোকানপাটের আলোর ঝলকানি, সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। রাস্তার ধারে চায়ের দোকানে মানুষের জটলা, কেউ গল্পে মশগুল, কেউ বা ক্লান্ত শরীর নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে। উঁচু উঁচু বিল্ডিংয়ে কাছে প্রতিফলিত হচ্ছে স্ট্রিট লাইটের আলো, যেন রাতের অন্ধকারেও শহরে জেগে আছে। ফুটপাত ধরে হাঁটছে ক্লান্ত পথচারীরা, কেউ অফিস শেষে
কেউ অফিস শেষে বাসার পথে, কেউ বা রাতে শহর উপভোগ করতে বেরিয়েছে। কোথাও দূরে হুট করে একটা গাড়ির ব্রেকের শব্দ, আবার কোথাও রিকশাওয়ালার ক্লান্ত কণ্ঠ। হাতির পুল যাবেন? শহর তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। রাত যতই গভীর হোক, কোলাহল থামার নাম নেই। লিভিং রুমের বড় জানালা দিয়ে রাতের শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে। ইচ্ছে সোফার একপাশে বসে টিভির দিকে মনোযোগ দিয়েছে। কার্টুন চলছে স্ক্রিনে, যদিও ইচ্ছের ভাবনাগুলো অন্য কোথাও হারিয়ে আছে। ঠিক তখনই মীরা এসে ইচ্ছের পাশে বসে। স্লিক ওয়েভি চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে মীরা একপাশে হেলে পড়ে, যেন কিছু বলার জন্যই বসেছে। কয়েক সেকেন্ড ইচ্ছেকে নিরীক্ষণ করে নিয়ে হালকা হেসে বলে, ইচ্ছে, আমায় একটা কফি দাও না? ইচ্ছে ভ্রু কুচকে তাকায়। মালা তো আছে, বলো না ওকে বানিয়ে দিতে। মীরা নখ দিয়ে কুশনের উপর হালকা আঁচড় কাটে, যেন বিষয়টা খুব স্বাভাবিকভাবে বলছে। মালা তো অসুস্থ, ওকে আর কষ্ট দিও না। তুমি তুমি এনে দাও না প্লিজ, আমার কফি খেতে ইচ্ছে করছে। ইচ্ছে কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থাকে। মীরার চোখে এক ধরনের কৌশলী চাহনি, যেটা ইচ্ছে বুঝতে পারে কিন্তু ঠিক ব্যাখ্যা করতে পারে না। অবশেষে কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মীরার হাসির শব্দ শোনা যায়, যেন এই ছোট্ট অনুরোধের মধ্যে সে কিছু একটা অর্জন করে নিয়েছে। ইচ্ছে কফি বানিয়ে নিয়ে এসে মীরার দিকে এগিয়ে দেয়। হঠাৎ মীরা ইচ্ছাকৃতভাবে গরম কফি ইচ্ছের হাতে ফেলে দেয়। কফি ইচ্ছের হাতে পড়তে ইচ্ছে চিৎকার করে উঠে। ততক্ষণে কফির তাপ হাতে বেশ জ্বালা শুরু করে। ইচ্ছে দ্রুত হাতে ঝাঁকাতে থাকে। মীরা কোনো রকম সহানুভূতির পরিচয় না দিয়ে শান্তভাবে গম্ভীরভাবে বলে ওঠে, ইচ্ছে, ধূসর থেকে দূরে থাকো। তাছাড়া আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। কথাগুলো বলে মীরা গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইচ্ছে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে ক্ষোভ এবং দুঃখ মিশে যায়। মীরার কথাগুলো যেন তার মনকে আরো ভারী করে দেয়। কিছু না বলেই ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থাকে। ইচ্ছে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে পড়ে। হাতে প্রচন্ড ব্যথা আর চোখের কোণে পানি জমে উঠে ব্যথায়। ইচ্ছে ফুপিয়ে উঠতে থাকে, চোখের অশ্রু এক হাতে মুছতে মুছতে একদিকে হাত ব্যথা, অন্যদিকে মনের ক্ষত। হঠাৎ হাতের উপর ঠান্ডা কিছু অনুভব করে ইচ্ছে। চোখ তুলে দেখে ধূসর হাতের উপর বরফ দিয়ে দিচ্ছে, যেন সতর্ক এবং যত্নের সঙ্গে তাকে স্বস্তি দিতে চায়। ইচ্ছে একটু অবাক হয়ে তাকায়, কিন্তু মুখে অভিমান স্পষ্ট। ইচ্ছে চুপচাপ মুখ ফিরিয়ে নেয়, যেন আর কিছু দেখতে চায় না। ইচ্ছের হাতের জ্বালায় ব্যথা আর ক্লান্তি যেন অনবরত বেড়ে যাচ্ছে। কিভাবে হাত পড়েছে হচ্ছে? তবে ইচ্ছে কিছু বলে না। মীরার কাণ্ড যে ধূসরকে ঘিরে তা সে জানে। ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর চেঁচিয়ে বলে ওঠে, সমস্যা কি তোর? বলতে কি হচ্ছে? কিভাবে হাত পড়েছ? ইচ্ছে ধূসরের রাগী কণ্ঠে ফুপিয়ে উঠে, আবার চোখের পানি টুপটাপ কোলের উপর গড়িয়ে পড়ে। এক ফোঁটা পানির বিন্দু ধূসরের হাতেও পড়ে। ইচ্ছের থেকে কোনো জবাব না পেয়ে ধূসর দাঁড়িয়ে পড়ে, শেষবার বলে ওঠে, কে করেছে? তবে ইচ্ছে তখনও কিছু বলে না, চুপ করে থাকে। এবার যেন ধূসরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিছু না বলে ইচ্ছেকে এক ঝটকায় টেনে দাঁড় করিয়ে ফেলে, কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, আমার সাথে এমন করিস না ঘড়ি, প্লিজ। তোর চুপ থাকা আমার সহ্য হয় না। প্লিজ বল, কিভাবে এমন হয়েছে, প্লিজ। এইবারও ফলাফল শূন্য। ধূসর রেগে ইচ্ছেকে ছেড়ে দেয়, তারপর সজোরে দরজা খুলে বেরিয়ে পড়ে। আর ইচ্ছে বিছানায় বসে ফুপিয়ে ওঠে পুনরায়। রাত গভীর হয়ে এসেছে, চারিপাশে নিস্তব্ধতা। শহরের কোলাহল চলে গেছে অনেক দূরে, আর এখন শুধু রাতে শীতল পরিবেশ ভর করেছে সব জায়গায়। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে, চোখ বন্ধ, শরীর সারাদিনের ক্লান্তিতে ভারাক্রান্ত। পুড়ে যাওয়া হাতটা তার বিছানায় একপাশে রাখা, লাল হয়ে রয়েছে কিছুটা, তবে ঘুমের জন্য কিছুই অনুভব করছে না। ঘুমের মাঝে ইচ্ছের মুখে কিছুটা শান্তির ছাপ, তবে হাতের ব্যথায় গাঁথুনি বয়ে চলেছে যেন। এমন সময় হুট করে ইচ্ছে দরজা খুলে একটা ছায়া ভিতরে ঢুকে পড়ে। মৃদু শব্দে পা ফেলে সোজা গিয়ে ইচ্ছের পাশে বসে। ছায়াটি এক মুহূর্তের জন্য থেমে থাকে, যেন ইচ্ছে কতটা গভীর ঘুমে ডুবে আছে তা যাচাই করছে। তারপর খুব ধীরে ধীরে সেই ছায়াটি ইচ্ছের পুড়ে যাওয়া হাতটি তুলে ধরে। ইচ্ছে কিছু বুঝে উঠতে পারে না, ঘুমে যেন অদৃশ্য শক্তিতে বেঁধে রেখেছে ইচ্ছেকে। ছায়াটা এক নিমিষে পুড়ে যাওয়া হাতটি সাবধানে তুলে নেয়, যেন কিছু একটা করতে হবে, যেন কিছু একটা ঠিক করা যায়। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছে। নরম বাতাসে পর্দা আলতো করে দুলছে। ইচ্ছের চোখে আলো পড়তে অস্বস্তিতে একটু নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে আড়মোড়িয়ে উঠে বসে। হাই তুলতে গিয়ে হঠাৎ ইচ্ছের হাতের ব্যথার জায়গা নজরে পড়ে। ইচ্ছে হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পুড়ে যাওয়া জায়গাটা লালচে হয়েছে, কিন্তু তার উপর হালকা মলমের স্তর জমে গেছে। ইচ্ছে অবাক হয়, কারণ সে নিজে মলম লাগায়নি। তাহলে একে ধীরে ধীরে গত রাতের ঘটনাগুলো মনে পড়ে।
মীরার হিংস্রতা, কফির তীব্র গরমে হাতের জ্বালা, ধূসরের বরফ লাগিয়ে দেওয়া তার রাগ, তারপর হুট করে বেরিয়ে যাওয়া, সব এক মুহূর্তে মনে পড়ে যায়। ইচ্ছে বিছানা থেকে নামতে গিয়ে থমকে দাঁড়ায়। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ধূসর ভাই কি সত্যি রাতের বেলা এসেছিল, নাকি এগুলো কেবল তার কল্পনা? কিন্তু হাতের মলমই তো প্রমাণ দিচ্ছে যে কেউ একজন তার যত্ন নিয়েছে। ইচ্ছে ধীরে ধীরে হাতের তালুর উপর আলতো করে আঙ্গুল বুলিয়ে নেয়। কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করতে থাকে ইচ্ছের ভেতর। ধূসর যদি রাগ করেই চলে যায়, তাহলে রাতের গভীরে এসে এভাবে যত্ন করবে কেন? ইচ্ছে চুপচাপ বসে থাকে। মনে একের পর এক প্রশ্ন ভিড় জমাতে থাকে, যার কোনো উত্তর ইচ্ছে নিজে খুঁজে পায় না। ইচ্ছে সব ভাবনা চিন্তা সাইডে রেখে বাথরুমে ঢুকে পড়ে। ঠান্ডা পানির ছিটা মুখে লাগতেই একটু সতেজ অনুভব হয়। গত রাতে সবকিছুই যেন এক ধোঁয়াশার মতো মনে হচ্ছে, তবুও নিজেকে বুঝিয়ে নেয় যে এসব নিয়ে ভাবার দরকার নেই। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নেমেই দেখে ইনায়েত সাহেব আর বাবা রফিক সাহেব বসে কিছু একটা নিয়ে কথা বলছেন। তাদের মুখভঙ্গি বেশ গম্ভীর, যেন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। তবে ইচ্ছে বেশি কিছু বোঝার চেষ্টা না করেই চোখ ঘুরিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকায়। ডাইনিং টেবিলে ধূসর বসে আছে, সম্পূর্ণ অফিসের পোশাকে, একদম রেডি হয়ে। কালো শার্ট আর ফিটিং প্যান্ট, সঙ্গে চিরচেনা সিরিয়াস মুখাব বেশ ম্যাচ করেছে। ধূসর টেবিলে রাখা কফির কাপ হাতে নিয়ে চুমুক দেয়, কিন্তু একবারও ইচ্ছের দিকে তাকায় না, যেন ইচ্ছে বলে কেউ তার সামনে নেই। ঈশিতা, মীরা আর অন্য সবাই ইতিমধ্যে বসে গেছে টেবিলে। মীরা স্বাভাবিকভাবে হাসি ঠাট্টায় মেতে আছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। তবে ইচ্ছে লক্ষ্য করে ধূসর খুব কম কথা বলছে আজ, শুধু মাঝে মাঝে তার বড় আব্বুর কথায় মাথা নাড়াচ্ছে। ইচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের একপাশে বসে। মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটা চেপে রাখে ইচ্ছে। ধূসর একবারও তাকায়নি তার দিকে, অথচ ইচ্ছে বারবার লুকিয়ে লুকিয়ে ধূসরের দিকে তাকানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ধূসর ইচ্ছেকে এড়িয়ে চলছে। অভিমানে ইচ্ছে ঠোঁট কামড়ে ধরে, খাবারের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া করে, কিন্তু তেমন খেতে পারছে না। ধূসর ভাই একবারও তাকাবে না, একটাও কথা বলবে না? রফিক সাহেব কফির কাপে শেষ চুমুক দিয়ে গম্ভীর গলায় বলেন, আগামী 3 দিন পর জয়ের বিয়ে, তাই সবাইকে যেতে হবে। কোনো অজুহাত শুনতে চান না তারা। এই কথা শুনে টেবিলে বসা সবাই খুশিতে মুখ চওড়া করে ফেলে। ঈশিতা হাততালি দিয়ে বলে, ইস, কত মজা হবে, দারুণ একটা ট্রিপ হবে আমাদের। মীরাও খুশি মনে মাথা নাড়ায়। সত্যি খুব এক্সাইটিং হবে। কিন্তু এই খুশির মাঝে একমাত্র ইচ্ছে যেন চুপচাপ বসে থাকে, মুখে কোনো উচ্ছ্বাস নেই। মন এখনো ধূসরের ব্যবহারে ভারাক্রান্ত। কাল রাতে যা হয়েছে সেটা কিছুতেই সে ভুলতে পারছে না। ধূসর একবারও তাকায়নি তার দিকে, কোনো কথাও বলেনি কেন? তবে ইচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। জয় ভাইয়ের বিয়ে মানে বিশাল আয়োজন, সবাই একসঙ্গে থাকবে, আনন্দ করবে। মামাতো ভাই ইচ্ছের অনেক ভালোবাসে। ঠিক তখনই হৈমন্তী খেয়াল করে ইচ্ছের হাতের লালচে দাগ, চোখ কুঁচকে যায়। ইচ্ছে, তোর হাতের এই লাল দাগটা কিসের? ইচ্ছে আতকে উঠে দ্রুত হাতটা টেবিলের নিচে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে হৈমন্তীর নজর পড়ে গেছে। ইনায়েত এবং রফিক সাহেবও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রোকসানা নেই, স্কুলের কাজে আজ তাড়াতাড়ি বের হয়ে গেছে। তাছাড়া মেয়ের হাত পড়েছে নিশ্চয়ই সবার আগে জানতো। ইচ্ছে দ্রুত হাসার চেষ্টা করে। ও কিছু না, কাল কফি পড়ে গিয়েছিল হাতের উপর, তাই এমন হয়েছে। হৈমন্তী কিছুক্ষণ সন্দেহজনকভাবে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলে না। ইচ্ছে ততক্ষণে খাবারের প্লেটে মনোযোগ দেওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে একরকম চাপা দম বন্ধ হয়ে আসছে। সত্যিটা সে লুকিয়ে ফেলেছে। কিন্তু ধূসর কি কিছু বুঝতে পেরেছে? ধূসর চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। একবারও ইচ্ছের দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ইচ্ছে তাকিয়ে থাকে ধূসরের পেছন দিকে, ফ্যাল ফ্যাল করে। কিছু একটা বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। ছোট মনে গভীর এক দাগ কেটে যায় ধূসরের এই উদাসীনতা। পাশেই বসে থাকা ঈশিতা সব খেয়াল করে, চোখে স্পষ্ট চিন্তার ছাপ। ধূসর আর ইচ্ছের মধ্যকার অদ্ভুত টান, ইচ্ছের নীরব অভিমান, সবই যেন ইচ্ছের 1 বছরের ঈশিতা বুঝতে পারে। চুপচাপ ফোন বের করে দ্রুত আঙ্গুল চালিয়ে ছোট একটা টেক্সট টাইপ করে কাউকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরপরই এক প্রকার রহস্যময় হাসি খেলে যায় ঈশিতার মুখে। দুপুরের প্রখর রোদে চারিপাশ যেন ঝলসে যাচ্ছে। চৈত্র মাসের খরতাপে বাতাসও যেন উত্তপ্ত হয়ে ওঠে, গায়ে লাগলে মনে হয় জ্বলন্ত শিখা ছুঁয়ে যাচ্ছে। মাথার উপর সূর্য দাপিয়ে বেড়াচ্ছে, তার তীব্র দাহ যেন সমস্ত শহরকে অস্থির করে তোলে। তপ্ত রোদের কারণে পথঘাট ফাঁকা হয়ে গেছে। দূর থেকে শোনা যাচ্ছে গরম হাওয়ায় সাই সাই শব্দ। বাতাস বয়ে আসছে, কিন্তু তা শীতল নয়, একদম উল্টো, যেন লুই বইছে, যা গায়ে লাগলেই দগ্ধ করে দেয়। কলিং বেলের শব্দে লিভিং রুমে বসার ইচ্ছের ধ্যান ভেঙে যায়। একাডেমিক বইয়ের পৃষ্ঠাগুলো থেকে মন সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বইটি টেবিলে রেখে কপালে ভাঁজ ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজা খুলতেই চোখে পড়ে একজন
পোস্টম্যান। গরমে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবে হাতে ধরা চিঠিটা ইচ্ছের দৃষ্টি কাড়ে। এই যুগে হাতে লেখা চিঠি, সামান্য বিস্ময়ের রেখা ফুটে ওঠে ইচ্ছের মুখে। ইচ্ছে কৌতূহল নিয়ে চিঠিটা হাতে নেয়, খামের উপর চোখ বুলিয়ে প্রেরকের নাম খুঁজছে, কিন্তু সেখানে শুধু তার ধূসর ভাইয়ের নামটা স্পষ্ট করে লেখা। কাগজে পুরনো গন্ধ নাকে আসে, যেন কোনো এক হারিয়ে যাওয়া সময়ের ছোঁয়া লেগে আছে এতে। পোস্টম্যান বিদায় নেওয়ার পরও ইচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, খামটি আঙ্গুলের মাঝে নেড়েচেড়ে দেখে। মনে হাজারো প্রশ্ন, এই চিঠিটা কে পাঠালো, কেন? মোবাইল, ইমেল, মেসেজের যুগে কেউ এখনো হাতে লেখা চিঠি পাঠায়? গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, কোথাও এক চিলতে ছায়া নেই, পাখিরা নিশ্চুপ, রাস্তায় মানুষের চলাচল কম, সবাই যেন গরমের দাপটে ঘরের ভেতরে সেদিয়ে গেছে। কোথাও কোথাও শুকনো পাতার উপর ধুলা উঠছে, বাতাসের সঙ্গে সেগুলো ঘুরপাক খাচ্ছে। চৈত্রের রোদে মাটিও যেন ফেটে চৌচির হয়ে গেছে, ঘাসগুলো পুড়ে বাদামি হয়ে গেছে। দুপুরের এই প্রখর উত্তাপে সময়ও থমকে গেছে, যেন সমস্ত শহর জ্বলন্ত নিস্তব্ধতার মাঝে ডুবে আছে। খামের উপর ধূসরের নাম লেখা, কিন্তু ঠিক নিচে কিছু উদ্ভট ইংরেজি শব্দ, যেগুলোর অর্থ কিছুতেই বুঝতে পারছে না। কপালে ভাঁজ পড়ে যায় ইচ্ছের, ভেতরে কি থাকতে পারে? দ্বিধা কাটিয়ে ধীরে ধীরে খামের মুখ খুলে চিঠিটা বের করে, কিন্তু চিঠি খুলতেই অবাক হয়ে যায়। ভেতরে কোনো লেখা নেই, শুধু কিছু অদ্ভুত কোডিংয়ের মতো চিহ্ন, সংখ্যার অদল বদল আর অচেনা সংকেতের মতো কিছু লাইন। কোনো স্বাভাবিক চিঠির মতো নয়, যেন কোনো গুপ্ত বার্তা। ইচ্ছে ভ্রুকুচকে চিঠিটা একবার ভালো করে দেখে, কিছুই বুঝতে না পেরে গভীর চিন্তায় পড়ে যায়। চিঠিটা কি গুরুত্বপূর্ণ? ধূসর ভাই কি জানে এটা আসবে, নাকি এটা কিছু বিপদের ইঙ্গিত? মনের ভেতর হাজারো প্রশ্ন গুঞ্জরিত হলেও ইচ্ছে বেশি না ভেবে চিঠিটা গুছিয়ে নেয়। লিভিং রুম থেকে বেরিয়ে সোজা ধূসরের ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা আস্তে ঠেলে ভেতরে ঢুকে ধূসরের টেবিলের উপর নিঃশব্দে চিঠিটা রেখে আসে। চিঠিটা টেবিলের উপর রাখার পর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে ইচ্ছে। ধূসর কি এসব বুঝে? এই কোডগুলোর মানে কি সে জানে? নিজেকে সামলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। বিকেলের দিকে ধূসর বাড়িতে আসে, হাতে ছোট একটা কার্টুন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চলাফেরা বরাবরের মতো দৃঢ়। ঈশিতা কার্টুনটার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে আসে, ভেতরে কি আছে জানতে চায়। ধূসর ঈশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপচাপ থাক, বাজে প্রশ্ন করিস না। ধমক খেয়ে ঈশিতা ঠোঁট উল্টে বিরক্তি ভরে লিভিং রুমে সোফায় বসে পড়ে, মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মেঝের ডিজাইন ঘষতে থাকে। ধূসর কোনো তোয়াক্কা না করে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, হাতে থাকা কার্টুনটা শক্ত করে ধরে। ঈশিতার পাশে বসা মীরা আর চোখে ধূসরের দিকে তাকায়, যেন মনে মনে ভাবছে, এত রহস্য কিসের? কার জন্য এত গোপনীয়তা? দ্বিতীয় তলার ফ্লোরে উঠে ধূসর ইচ্ছের দরজার সামনে গিয়ে একটু থামে, যেন কিছু ভেবে নিচ্ছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে দরজাটা ফাঁক করে ভেতরে তাকায়। ঘুরি, আমার জন্য একটু ঠান্ডা পানি আনতো, ক্লান্ত লাগছে। ধূসরের স্বরটা যেন একদম নিঃসঙ্গ শোনায়, গভীর ও ক্লান্ত। ইচ্ছে পড়ায় মনোযোগী ছিল, হঠাৎ পরিচিত সেই কণ্ঠ শুনে চোখ তুলে তাকায়। দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইচ্ছে প্রতিক্রিয়া দেখার জন্য চুপ করে থাকে। পরনে অফিসের ফর্মাল ড্রেস আপ, সোজা এখানে এসেছে ইচ্ছে বুঝতে পারে। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছে, যেন বুঝতে পারছে না কি বলবে। ধূসরে কিছু না বলে অপেক্ষা করতে থাকে। অবশেষে ইচ্ছে শব্দ ছাড়াই বই গুটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর পা টেনে দরজার দিকে এগিয়ে যায়, যেন কোনো প্রশ্ন ছাড়াই সে এই আদেশ মেনে নিচ্ছে। কিছু সময় পর ইচ্ছে পানির গ্লাস হাতে নিয়ে ধীরে ধীরে পায়ে এগিয়ে যায় ধূসরের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে হালকা কড়া নাড়ে, ভেতর থেকে কোনো উত্তর আসে না, তবুও দরজাটা ধীরে ঠেলে ভেতরে ঢুকে। ধূসর খাটে হেলান দিয়ে বসে আছে, চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে, কাজ করছে মনোযোগ দিয়ে, যেন বাইরের কোনো কিছুর খেয়াল নেই। কিন্তু দরজা খোলার আওয়াজে একবার চোখ খুলে তাকায়, ইচ্ছেকে দেখে কিছু না বলে আবার স্ক্রিনে মনোযোগ দেয়, যেন তার উপস্থিতি স্বাভাবিক ব্যাপার। ইচ্ছে কোনো শব্দ না করে ধীরে ধূসরের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর গ্লাসটা বাড়িয়ে দেয়। ধূসর একবার ইচ্ছের চোখের দিকে তাকিয়ে নেয়, তারপর কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলে। গ্লাস টেবিলে নামিয়ে রেখে ধূসর ধীরে ধীরে বিছানার দিকে উঠে দাঁড়ায়। ইচ্ছে তখনও এক জায়গায় স্থির দাঁড়িয়ে ধূসরের দিকে তাকিয়ে। হঠাৎ ধূসর ইচ্ছের সামনে এসে থামে, এতটাই কাছে যে ইচ্ছে পিছু হটতে গিয়েও থমকে যায়। ধূসর গভীর দৃষ্টিতে ইচ্ছের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরটা পড়তে চাইছে। কয়েক মুহূর্তের নীরবতা কাটিয়ে ধীর স্বরে বলে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস ঘুরি? ইচ্ছে ধূসরকে এভাবে এত কাছ থেকে এত গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করে চোখ নামিয়ে নেয়, কিন্তু কোনো উত্তর দেয় না। ধূসর এক মুহূর্ত ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে পাশ কাটিয়ে হেঁটে যায় পার্কের দিকে।
সেখানে রাখা একটা ছোট্ট কার্টুনটা তুলে নিয়ে আবারও ইচ্ছের সামনে এসে দাঁড়ায়। ইচ্ছে কিছু বোঝার আগেই ধূসর নির্লিপ্ত ভঙ্গিতে ইচ্ছের হাতে কার্টুনটা ধরিয়ে দেয়। ইচ্ছে বিস্মিত চোখে ধূসরের দিকে তাকায়, তারপর কৌতূহল নিয়ে ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলতে যায়। ঠিক তখনই হালকা নরম কিছু একটা ভিতর থেকে নড়ে চড়ে উঠে ইচ্ছে চমকে যায়। পরক্ষণে একটা ছোট ও কান কাঁপিয়ে সাদা তুলতুলে খরগোশটা মাথা উঁচিয়ে বাইরে উকি দেয়। গোলাপি নাক নড়ছে, চকচকে চোখ দুটি বিস্ময়ে ঘুরে বেড়াচ্ছে চারিপাশে। ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর হঠাৎ তার মুখে হাসি ফুটে ওঠে, পুরো মুখটা যেন আলোকিত হয়ে যায়। খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর উচ্ছ্বসিত দৃষ্টিতে ধূসরের দিকে তাকায়। ধূসর তখনও মুখে সেই গম্ভীর ভাব ধরে রেখেছে, কিন্তু ইচ্ছের খুশি চেহারা দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি খেলে যায়। ইচ্ছে হাসতে হাসতে বলে, এটাই আমার। ধূসর কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ত স্বরে বলে, তোমার মন খারাপ ছিল তাই? ইচ্ছে খরগোশটাকে বুকে চেপে ধরে আনন্দে চকচক করতে থাকা চোখে ধূসরের দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসর মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায়, যেন তার দেওয়া উপহারের প্রতিক্রিয়া দেখতে চায় না। ইচ্ছে খরগোশটাকে শক্ত করে বুকে চেপে ধরে, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে আবেগে। ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে চেহারায়। অপ্রস্তুত হয়ে হঠাৎ বলেই ফেলে, আচ্ছা ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম কেন? কারণ কি? ধূসর একটু অবাক হয় ইচ্ছের প্রশ্নে, তারপর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে নেয়। কিছু না বলে ইচ্ছের হাত ধরে এক ঝটকায় আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। ইচ্ছে হতবাক হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। তার কপালে ভাঁজ পড়ে। আয়নার কাচের উপরে একজোড়া বিস্মিত চোখের মেয়েটা তাকিয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে চাপা এক উষ্ণতা। ধূসর আয়নার মধ্যে ইচ্ছের চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, কারণটা তুই? ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে। ইচ্ছের বুকের মধ্যে কিছু একটা কাঁপন তুলে। খরগোশটা তখনও ইচ্ছের কোলে চুপটি করে বসে আছে, যেন সেও বিস্মিত হয়ে এদের দুজনকে দেখছে। মতিবানু, এই মতিবানু, মতিবানু, এই মতিবানু রে। গলা শুকিয়ে আসলো, ইচ্ছে হাঁপাতে হাঁপাতে ডাকছে, চারিপাশে চোখ বুলাচ্ছে বারবার, কিন্তু যাকে খুঁজছে তার কোনো চিহ্নই নেই। গরমে উত্তাপে কপালের কাছটা ভিজে উঠেছে, অথচ ইচ্ছে অনবরত চলেছে। মনোযোগের এক বিন্দু বিচ্যুতি হয়নি তার উদ্দেশ্য থেকে, কিন্তু ভাগ্যবোধ হয় আজ একটু বিদ্রুপের মেজাজে আছে। হঠাৎ ধাপ, একটা দৃঢ় ভারী কিছুতে সজোরে ধাক্কা খেয়ে পেছনে পড়ে যায় ইচ্ছে। ধাক্কার প্রচণ্ডতায় মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে হাত দুটো সামনের দিকে মেলে ধরলেও পুরোটা সামলাতে পারেনি। একটা ঝাঁকুনি অনুভব করে, বুকের মধ্যে ধকধক শব্দ আরও বেড়ে যায়। তারপরই একটা গম্ভীর হাসির প্রতিধ্বনি বাতাসে বেজে ওঠে। ইচ্ছে বিরক্ত চোখে মুখ তুলে, কিন্তু সামনে যা দেখে তাতে কপালের ভাঁজ আরও গাঢ় হয়ে ওঠে। একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছে সামনে। দীর্ঘদেহী, সুগঠিত গড়ন, গাঢ় শ্যামলা রঙের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। তীক্ষ্ণ দৃষ্টি যেন সবকিছুই বিদ্ধ করতে পারে, কিন্তু যা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার ঠোঁটের কোণে খেলা করা এক চিলতে রহস্যময় হাসি। হাসিটা নিরীহ নয়, কেমন একটা দুষ্টুমি মেশানো, যেন বিদ্রুপের আভাস লুকিয়ে আছে সেই হাসিতে। ইচ্ছে অন্যমনস্কভাবে সেই দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করলেও পারছে না। শীত দ্বারা বেশ শীতল স্রোত নামে, অথচ মুখের অভিব্যক্তিতে কোনো দুর্বলতা প্রকাশ পেতে দেয় না। সামনের লোকটি তখনও হাসছে, কিন্তু ব্যক্তির চোখ বলছে সে যেন ইচ্ছের অস্বস্তি টের পাচ্ছে, প্রতিটা ক্ষুদ্র প্রতিক্রিয়া খুঁটিয়ে দেখছে। ইচ্ছে একবার চোখ টিপে ধরে, যেন নিজের ধাক্কা খাওয়ার বিব্রত ভাব সরিয়ে ফেলতে চায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অস্বস্তি গিলে ফেলে কঠিন গলায় বলে, আপনি কে? লোকটা ভ্রু উঁচিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা এখনো বিদ্যমান। ইচ্ছের উত্তরে যেন খানিকটা বিস্ময় মেশানো শ্লেষ মিশিয়ে বলল, এই মতিবানু। সরাসরি প্রশ্নটা উপেক্ষা করে ইচ্ছে বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকায়। আমার বাচ্চা? গলায় খানিকটা গর্ব মিশিয়ে বলে ইচ্ছে। লোকটা এবার হাসির শব্দ চেপে রেখে মাথা কাত করলো, চোখে নিখাত মজার ছাপ। তুমি তো নিজেই একটা বাচ্চা, তোমার আবার বাচ্চা কবে থেকে? ইচ্ছে এবার সত্যি বিরক্ত হলো। কি অদ্ভুত লোক! তবে কিছু বলার আগে আচমকা পাশ থেকে ছোট্ট একটা নড়াচড়া দেখা গেল। পর্দার আড়াল থেকে খরগোশটা লাফিয়ে সামনে চলে আসে। ছোট ছোট চোখ দুটো চকচক করছে, নরম লোমশ শরীর কৃত্রিমালয় উজ্জ্বল দেখাচ্ছে। ইচ্ছে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ওটাকে কোলে তুলে নিয়ে আদরের পরশ বুলিয়ে বলে, এই যে আমার মতিবানু। গলায় শিশুসুলভ উচ্ছ্বাস। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর যেন সমস্ত রহস্য ভরা চোখ নিয়ে মতির দিকে তাকিয়ে বলে ওঠে, এত বড় আয়োজন একটা খরগোশের জন্য? ইচ্ছে বিরক্ত হয়ে খরগোশটাকে বুকের কাছে টেনে নিয়ে, সে আমার মেয়ে। লোকটার হাসির শব্দ এবার আর চেপে রাখা গেল না। খোলাখুলি হেসে উঠে, গভীর দৃঢ় কণ্ঠস্বর পুরো পরিবেশকে ভারী করে তুলতে থাকে। ইচ্ছে নাক সিটকে বলে, হাসছেন কেন?
লোকটা চোখ সরু করে তাকিয়ে বলে, না কিছু না, মজার লাগলো শুধু। তোমার মতো একটা মেয়ের এত সিরিয়াস মুখে খরগোশকে নিজের সন্তান বলাটা বেশ অদ্ভুত শোনায়। ইচ্ছে ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করে, কিন্তু লোকটির দৃষ্টি এখনো ইচ্ছের উপর স্থির, যেন ইচ্ছেকে পড়ার চেষ্টা করছে, ঠিক খরগোশটার মতোই শান্তভাবে গভীরভাবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে আসে। মিনময়, তুই কখন এসেছিস? ইচ্ছে চমকে উঠে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। পরিচিত সেই কণ্ঠস্বর, তীক্ষ্ণ ও ভারী অথচ ও গভীর। ধূসর ভাই। ধূসর দাঁড়িয়ে আছে একদম পিছনে, চোখ দুটো ঠান্ডা অথচ মনোযোগী। ইচ্ছে ধীর গতিতে চোখ ফেরালো সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। এবার সে বুঝতে পারলো এরা একে অপরকে চিনে। মৃন্ময়, এই লোকের নাম মৃন্ময়। লোকটি কি ধূসর ভাইয়ের পরিচিত কেউ, নাকি তার অনেক কাছের? মৃন্ময় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে, এই তো কিছুক্ষণ হলো এলাম, ভাবলাম একটু চমকে দেই, কিন্তু তোর এই ছোট্ট সঙ্গীটি বেশ আগ্রহী ও অদ্ভুত। ইচ্ছের দিকে ইঙ্গিত করে, আর ইচ্ছের কপালে ভাঁজ পড়ে এমন কথায়। ধূসর একবার ইচ্ছের দিকে তাকে, আবার মৃন্ময়ের দিকে চোখ রাখলো। দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা অনুভব। তুই এখানে কেন? ধূসর এবার সরাসরি প্রশ্ন করলো, গলায় এক ধরনের চাপা সংযম। মৃন্ময় কাজ ঝাঁকালো, যেন তার এখানে আসাটা খুব স্বাভাবিক, কিন্তু চোখে তীক্ষ্ণ কিছু লুকিয়ে আছে যা ধূসর বোঝার চেষ্টা করছে। ইচ্ছে এবার আরো বেশি অবাক হলো, এদের সম্পর্কটা ঠিক কি? ধূসরের স্বভাবের সঙ্গে মৃন্ময়ের আলাপচারিতে বেশ বেমানান লাগছে। মতি ইচ্ছের কোলে চুপচাপ বসে আছে, কিন্তু চারিপাশে গম্ভীর পরিস্থিতি যেন তাকেও বোবা বানিয়ে দিয়েছে। ধূসর ও মৃন্ময় হঠাৎ করে হেসে উঠে একে অপরকে জড়িয়ে ধরে, যেন কতদিনের পুরনো বন্ধু, কত শত স্মৃতি জমা আছে তাদের মাঝে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার সব জল্পনা কল্পনা এক মুহূর্তে ভেঙে পড়ে। এতক্ষণ ধরে যেসব চিন্তা করছিল ধূসর ও মৃন্ময়ের সম্পর্ক, তাদের মধ্যকার ঠান্ডা দৃষ্টি, প্রশ্নবোধক চাহনি, সব ভুল, যেন নিজেদের ভাবনার জন্য নিজেই ধাক্কা খেলো। মৃন্ময় ধূসরের কাঁধে চাপড় দিয়ে, তা ধূসর, তোদের যে একটা মতিবানু আছে তা তো জানতাম না। এই বলে সে ইচ্ছের দিকে তাকায়, চোখে কৌতুকের ঝিলিক। ইচ্ছে একদম লজ্জায় গুটিয়ে যায়, মাথা নিচু করে ফেলে, যেন এখন থেকে অদৃশ্য হয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। ধূসর কপাল কুঁচকে তাকালো। মতিবানু? মতিবানুকে? গলার স্বর আগের মতোই গম্ভীর, কিন্তু স্পষ্টতই বিভ্রান্ত। মৃন্ময় চোখ টিপল, ইচ্ছের কোলে থাকা সাদা খরগোশটার দিকে ইশারা করে, এই যে তোর ছোট্ট পার্টনার, তোদের নতুন সদস্য, কিন্তু নামটা একদম ক্লাসিক দিয়েছিস বলতে হবে। ধূসর এবার সত্যিই অবাক হলো, দৃষ্টি এবার ইচ্ছের কোলে থাকা খরগোশের উপর পড়ল। ইচ্ছে লজ্জায় আরো বেশি গুটিয়ে যায়, যেন নিজের অস্তিত্বই মুছে ফেলতে চাইছে এই মুহূর্তে। ইচ্ছে? নিজের নাম ধূসরের মুখে শুনেই ইচ্ছের মনে যেন এক মুহূর্ত ঘন্টা বাজে। ভয়ের চোটে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দম বন্ধ করা আতঙ্ক নিয়ে সজোরে ছুটে পালায়। ধূসর কয়েক সেকেন্ড থমকে থেকে আচরণ বোঝার চেষ্টা করে, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলে, এই মেয়ে আমার হাতে ধরা দে। মৃন্ময় দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে, তারপর হাসতে হাসতে, ভাই একবার ধরা দেখিস তো কেমন একটা নাম দেয় তোর জন্য। ধূসর এবার আস্তে করে নিজের কবজি গুটিয়ে বলল, ধরা তো দিবেই, আগে ওকে একটু ছুটতে দেই। রাতের লিভিং রুম আজ যেন এক অন্যরকম পরিবেশের মুখর। প্রতিদিনের তুলনায় বেশি আলো, বেশি কোলাহল। ডাইনিং টেবিলে সারি সারি খাবারের আয়োজন, সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো লিভিং রুমে। ধূসরের বন্ধু এসেছে বলে কথা। ধূসর একটু গম্ভীর হয়ে বসে আছে, পাশে মৃন্ময় বেশ খোশ মেজাজে গল্প চালিয়ে যাচ্ছে। ইচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে, খেয়াল করলেও এগিয়ে যায়নি। ধূসরের বন্ধুর সামনে যেতে কেন জানি সংকোচ লাগছে, তবুও চোখ দুটো বারবার ধূসরের দিকে চলে যাচ্ছে। সে কি খেয়াল করেছে, নাকি ইচ্ছে একদমই অদৃশ্য তার জন্য? এমন সময় ধূসর চুপচাপ ইচ্ছের দিকে তাকায় একবার, কিন্তু মুখে কিছু বলে না। জানে ইচ্ছে আছে, কাছেই আছে, এতেই যেন এক অদ্ভুত স্বস্তি। ঈশিতা কয়েকবার অনুভব করে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে, আবার দ্রুতলয়ে বেজে উঠছে। মৃন্ময়কে দেখে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটাকে নাম দিতে পারছে না, তাই শুধু চুপচাপ তাকিয়ে থাকে অপলক। মৃন্ময় স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কখনো ধূসরের দিকে, কখনো রফিক সাহেবের দিকে তাকিয়ে। ইনায়েত সাহেবও বেশ সৌজন্যের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে, যেন বহুদিনের চেনা মানুষ তারা। কিন্তু ঈশিতার দৃষ্টি আটকে আছে মৃন্ময়ের মুখের হালকা হাসির রেখায়, তার চোখের গভীরতায়, যেন মৃন্ময়ের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি ঈশিতার বুকের ভিতর কোথাও না কোথাও দাগ কেটে যাচ্ছে। নিস্তব্ধ রাত, চারিদিকে শুনশান, কেবল ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পথের ধুলোয় পড়ে এক অদ্ভুত রহস্যময় আবহ সৃষ্টি করেছে। দূরে কোথাও
কুকুরদের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে, যেন অদৃশ্য কোনো ছায়াকে তাড়া করছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের গভীরতা প্রকাশ করছে, 2টা কিংবা 3টার কাছাকাছি। এই সময়টায় শহর একেবারে নীরব হয়ে যায়, যেন ঘুমিয়ে পড়েছে সবকিছু। তবে নীরবতার মাঝে অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে থাকে বাতাসে। রাস্তার মোড়ে একটা শুকনো পাতা সরে যায় হালকা বাতাসে, যেন কারো পদচিহ্ন রেখে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অজানা শিহরণ নামিয়ে আনে রাতের আধার। সময়টা যেন এক অদ্ভুত রহস্যে মোড়া। ধূসরের ঘরে নীরবতা বিরাজ করছে, বাতাসে কেবল কিছুটা শীতলতা এবং ঘরের মধ্যে অদৃশ্য এক চাপা অনুভূতি। ঘরের এক কোণে মৃন্ময় বসে, হাতে অত্যাধুনিক একটা ল্যাপটপ, যার মধ্যে একটা পেন ড্রাইভ লাগানো রয়েছে। চোখ তন্ময় হয়ে মনোযোগ সহকারে ল্যাপটপের স্ক্রিনে কিছু দেখছে, যেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করছে। পাশেই ধূসর সকালের দেওয়া চিঠি হাতে নিয়ে কম্পিউটারের সামনে বসে রয়েছে। সে চিঠির লেখা বারবার পড়ে, যেন কোনো গুপ্ত বার্তা খুঁজছে, অথচ চিঠির ভিতর লুকানো কোনো রহস্যের ইঙ্গিত পেতে চেষ্টা করছে। ঘরের মধ্যে কোনো শব্দ নেই, কেবল ল্যাপটপের কিবোর্ডের কেবল একটা না চাপানোর শব্দ। মৃন্ময়ের মনোযোগ পুরোপুরি ল্যাপটপে, আর ধূসর এক দৃষ্টিতে চিঠির প্রতি নজর রাখছে, যেন কিছু একটা অনুধাবন করার চেষ্টা। এই মুহূর্তে যা ঘটছে তা শুধুমাত্র একটা গোপন পরিকল্পনার অংশ। একটু পর দুজনের মুখে হাসি ফেটে ওঠে, যেন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। মৃন্ময়ের মুখে খুশির ছাপ স্পষ্ট, আনন্দে চিল্লিয়ে ওঠে। এই হাসির মুহূর্তে ধূসর তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে, যেন চুপ থাকার সংকেত দেয়। মৃন্ময় ধীরে বলেই ওঠে, সবাই জেগে যাবে। তুই থাক, আমি আসছি। বলেই নিজের ঘর থেকে বেরিয়ে ইচ্ছের ঘরের দিকে চলে যায়। কাজটা খুবই স্পর্শকাতর। ধীর পায়ে ধূসর ইচ্ছের ঘরের দিকে এগিয়ে চলে। প্রতিটি পদক্ষেপ যেন ঘরটির নীরবতা ভাঙছে, তার অদৃশ্য উপস্থিতি সবার অগোচরে। আলতো হাতে দরজার নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে ধূসর, যেন কোনো শব্দও না হয়। সবকিছু শান্ত ও নিস্তব্ধ থাকে। ঘরটা পুরোপুরি ঘুমন্ত, তবে ডিম লাইটের হালকা আলো ফিল্টার হয়ে ইচ্ছের মুখে পড়ছে। মুখের কোণে এক মৃদু হাসি, চোখের পাতার নিচে ছায়ার মতো কোমল রেখা, সবকিছুই যেন স্বপ্নের মতো স্পষ্ট আলোতে। পাশে সাদা খরগোশটি ঘুমিয়ে থাকে। ধূসর ইচ্ছের কাছে এসে বসে, চোখের মধ্যে একটা অদ্ভুত সংবেদনশীলতা ফুটে ওঠে। পোড়া হাতটি মৃদু করে টেনে নিজের কোলের উপর তুলে নেয়, অপর হাতে পকেট থেকে মলম বের করে, কিন্তু মলম লাগানোর আগে ধূসর তার ঠোঁট দিয়ে ইচ্ছের পোড়া জায়গাটি ছুঁয়ে যায়। একের পর এক চুম্বন, প্রতিটি চুমু যেন সে ক্ষতিপূরণের প্রতীক। ধূসরের স্পর্শে সকল বেদনা মিলিয়ে যায়। মৃদু এবং সাবধানীভাবে ইচ্ছের হাতের প্রতি যত্ন প্রতিফলিত হয়। এরপর ধীরে ধীরে মলমটি হাতে নিয়ে খুবই যত্ন করে সে পোড়া জায়গায় লাগিয়ে দেয়, যেন কোনো অতিরিক্ত স্পর্শ বা উত্তেজনা না হয়। মলমটি ত্বকে ঠান্ডা প্রভাব ফেলে। ধূসর একটু ঝুঁকে ইচ্ছের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই ছোট্ট স্পর্শে ইচ্ছের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ আনে। ঘুমের মধ্যে কেঁপে উঠে ইচ্ছে, তারপর কানে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি মতিবনুর আম্মু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।